আমি বাংলাদেশের সম্মানিত চিকিৎসক এবং চিকিৎসা সেবায় নিয়োজিত যারা আছেন তাদের প্রতি একটা ছোট্ট মিনতি করতে চাই। কোথাও কোথাও দেখেছি যে হাসপাতালে রুগী নেওয়া হয় না, 3, 4, 5 হাসপাতাল ঘুরে রুগীটি মারা যাচ্ছে। প্লিজ, এটি আপনাদের সাথে মানায় না। বাংলাদেশের যারা ডাক্তার তারা পৃথিবীর অন্যতম আমার কাছে সেরা ডাক্তার এবং রেসপেক্টিভ ডাক্তার, বাট রিয়েল ট্রু আপনারা হলেন আসল প্যাট্রিয়ট। বাট এই সময়টায় আপনারা দয়া করে কোনো একটা রুগীও যেন বিনা চিকিৎসায় মারা না যায়, এটার জন্য চিকিৎসা নাই। তবে এটি বড়ভাবে চলে আসছে সংবাদে যে একটা রুগীকে নিয়ে, একটা বাচ্চাকে নিয়ে 4টা 5টা 6টা হাসপাতাল ঘোরার পরে অ্যাম্বুলেন্সে মারা যাচ্ছে। এটা পুরো ডাক্তারদের জন্য লজ্জার, পুরো চিকিৎসার সাথে যারা জড়িত তাদের জন্য লজ্জার। এটির জন্য আপনাদের কাছে মিনতি, প্লিজ আপনারা কেয়ার করবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনারা যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন। বিশেষ করে সেনাবাহিনী সদস্যদের কথা বলবো, যারা পূর্ব ঘোষণা দিয়েও একটি জায়গায়ও একজনের প্রতি খারাপ ব্যবহার করা হয়েছে বলে আমি শুনি নাই। পৃথিবীর অনেক দেশে আমি আগেই উল্লেখ করেছি যে গুলি করে দিচ্ছে, প্রচণ্ড প্রহার করছে, পাশের দেশ ভারতে ব্যাপক পরিমাণ শাস্তি দিচ্ছে। অনেকে বলেন, অনেকে দাবি করেন ফেসবুকের মাধ্যমে যে শাস্তি দেওয়া উচিত, কারণ মরে মরে জটলা হচ্ছে। এটা আমাদের অভ্যাস। বাট আমরা এখনো বুঝতে পারি নাই যে আমরা কোন বিপদে আছি, কোথায় দাঁড়িয়ে আছি। আমরা বুঝতে পারবো কখন জানেন? এটা তো এপ্রিল চলছে, আজকে এপ্রিলের 4 তারিখ। আমরা বুঝতে পারবো এটা জুনের 15 তারিখ। এটি শুরু হবে এপ্রিলের 25 তারিখ থেকে, এটি চলবে এবং জুনের 15 তারিখে এত বেশি দৃশ্যমান হবে, তখন বুঝতে পারবেন। কাউকে দোষারোপ করে লাভ নাই। আমরা আমাদেরকে আত্মসমালোচনা করি, আমরা বুঝতে চেষ্টা করি এই বড় বিপদ থেকে আমরা কি করে উত্তরণ করতে পারবো। আপনাদের পাশে বাংলাদেশের জনগণ থাকবে। আপনারা সাধ্যমতো চেষ্টা করছেন, ইনশাআল্লাহ সবাই সমন্বিতভাবে এই বিপদকে আমরা উত্তরণ করব। আমি এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শ্রদ্ধা, সালাম এবং ধন্যবাদ পৌঁছে দিচ্ছি। আপনি আগামীকালকে 10টায় জাতির উদ্দেশ্যে কথা বলবেন। আমি আপনার কাছে যতগুলো মিনতি করেছিলাম, জানি না কাকতালীয়ভাবে সবগুলো মিনতি প্রায় পূরণ হয়েছে, সেজন্য আপনাকে ধন্যবাদ। আপনার ডিসিদের যে সম্মেলন হয়েছিল 31/4 তারিখে, সেটি দেখার আমার সৌভাগ্য হয়েছে। সেখানে আপনি একটা কথা বলেছেন, বিন্দু পরিমাণ অনিয়ম সহ্য করা হবে না। এটি অত্যন্ত শক্তিশালী কথা, এটার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ সশস্ত্র বাহিনীর মাধ্যমে সরকারি সাহায্য বিতরণের সিদ্ধান্তের জন্য, টেস্ট কিট আমদানির অনুমতি দানের জন্য এবং নিরন্ন মানুষের জন্য আপনি যে সাহায্যের, যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ গ্রহণ এবং এটি ডিস্ট্রিবিউশনের জন্য উদ্যোগ নিয়েছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে নতুন করে কিছু মিনতি করতে চাই, আপনি আমায় ক্ষমা করবেন। আপনার কাছে প্রথম মিনতি, স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সামরিক বাহিনীর কোনো সদস্য যদি করোনার এই কাজ করতে গিয়ে করোনা আক্রান্ত হয় এবং মারা যায়, তাহলে তাদের জন্য একটি বিশেষ বীমা চালু করুন। আমার বিশ্বাস, যদি আমরা একটি সত্যিকারের ভালো বিমার ঘোষণা দিই, এটি তাদের প্রাপ্য। শুধু বিমার জন্য তারা এটা করবে আমি এটা বলছি না, বাট আমার বিশ্বাস এটি করা প্রয়োজন। পৃথিবীর অনেক দেশে করেছে, আপনি এটা করবেন দয়া করে। আমরা বিশ্বাস করতে চাই না বাংলাদেশের একটি মানুষও না খেয়ে থাকবে, তবে এটা একক আপনার দায়িত্ব না, এটি রাষ্ট্রের 18 কোটি মানুষের দায়িত্ব যে আমরা খাবার কি করে ভাগ করে খাবো। আপনি এ ব্যাপারে সরাসরি সবাইকে আহ্বান জানাবেন।
যাতে আমরা খাবার ভাগ করে খেতে পারি, আমরা যাতে শিখি যে কি করে একজন আরেকজনকে বিপদে আঁকড়ে ধরতে হয়। আপনি সেটি সরাসরি আহ্বান জানাবেন। আপনার কাছে আমার অনুরোধ, অবাধ তথ্য প্রবাহে একদল বাধা দেওয়ার চেষ্টা করতে পারে, যেটি আপনার জন্য করতে দেওয়া উচিত হবে না। যখনই তথ্য প্রবাহে বাধা তৈরি হয়, আপনি দেননি কিন্তু, যে টেলিভিশন চ্যানেলগুলোকে যখন মনিটর করতে চেয়েছিল, আপনি কয়েক ঘন্টার মধ্যে জানার সাথে সাথে সেটি বন্ধ করেছেন। কোথাও কোথাও কিছু কিছু বাড়াবাড়ি চলছে। তথ্য প্রবাহে প্রোপাগান্ডা যেমন ক্ষতিকর, বাধা প্রধান তেমন ক্ষতিকর। সেটি মনে হয় না কোনোভাবে উচিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তথ্য প্রবাহকে উন্মুক্ত করে দিন, যাতে সবাই জানতে পারে যে কি ঘটতে যাচ্ছে। ব্যবসায়ীরা 30,000 কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ চেয়েছেন। নিরন্ন মানুষের পক্ষে আমি প্যাকেজ চাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, ব্যবসায়ীদের স্যালুট, তাদের ব্যাপারে আপনি চিন্তা করবেন, বাট নিরন্ন মানুষ এবং কৃষক, আমার দেশের কৃষক শ্রমিক, তাদের জন্য আমি প্যাকেজ চাচ্ছি। যদি সুযোগ হয় তাহলে কৃষকদের যে ঋণ, সেটি মৌকুব করা যায় কি না, সেটির ব্যাপারে আপনি চিন্তা করবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমার মনে হয় 30,000 কোটি টাকার সাথে হয়তো আরও টাকা যদি আমরা যোগ করি, আমাদের এই মুহূর্তে যারা আমরা সক্ষম বাইরে আছি, দেশের বাইরে, দেশের জন্য কাজ করতে পারি, আপনার নেতৃত্বে কাজ করতে পারি, তাদেরকে কাজের সুযোগ দেওয়া দরকার। এবং অ্যাটলিস্ট ইমিডিয়েটলি $10 বিলিয়ন যাতে সহায়তা আসতে পারে, এ ধরনের একটি সেল আপনি গঠন করুন। আপনার মন্ত্রীরা কাজ করছেন, তাদেরকে তাদের মতো কাজ করতে দিন। এই যে আগামীর 6 মাস, 1 বছর, 2 বছরের যে সংকট, এই সংকট নিরসনে আপনি একটি বিশেষ সেল গঠন করুন, দেশে এবং দেশের বাইরে যারা আছে সক্ষম তাদেরকে নিয়ে। যে সেল অ্যাটলিস্ট, আমি বিশ্বাস করি অসাধারণ সক্ষম ব্যক্তি আছেন সারা পৃথিবীতে, আপনি ওপেন আহ্বান করুন তাদেরকে। কালকের ভাষণে দয়া করে আপনি তাদেরকে বলুন যে আপনার সাহায্যের দরকার। মাননীয় প্রধানমন্ত্রী, আমেরিকার প্রেসিডেন্ট যদি সাহায্য চাইতে পারেন, পৃথিবীর বড় বড় রাষ্ট্রনায়করা যদি বলতে পারেন যে তারা ফেল করেছেন, আপনার পাশ করার দরকার নেই এখন আর। কারণ এটার দোষ আপনার না, এটার দোষ হলো 18 কোটি জনগণের না। এটা আমরা করিনি, এটা বাংলাদেশের লোক তৈরি করেনি। সুতরাং আমরা এটার লাইবিলিটি নিচ্ছি না কেউ, বাট আমরা একসাথে এই সমস্যার উত্তরণ করতে চাচ্ছি। গুজব, অবাধ তথ্য প্রবাহ দুটো পাশাপাশি। গুজব যদি কেউ ছড়ায়, তার ব্যাপারে শাস্তি হোক, বাট ভুল লোককে শাস্তি না দেওয়া হোক, অন্যায়ভাবে শাস্তি না দেওয়া হোক, রাজনীতিকরণ করা না হোক। এটি আপনার কাছে অনুরোধ। তার চাইতে বড় অনুরোধ, তথ্য প্রবাহ অবাধ করে দিন। মানুষের মধ্যে ভুল ধারণা যে ডেলি এত সংখ্যক লোক মারা যাচ্ছে, মৃত্যুর মিছিল বাড়বে, এটি আপনি আটকাতে পারবেন না। মাননীয় প্রধানমন্ত্রী, এটি পৃথিবীর কোনো রাষ্ট্রনায়ক এখন আটকাতে পারবে না। এটি সত্য। এটি মেনে নিয়ে আমাদেরকে আগামীর পরিকল্পনা করতে হবে। এবং আমাদের আগামীর যে পরিকল্পনা, সেটি শুধু করোনা নয়, করোনার সাথে ডেঙ্গুর সাথে পঙ্গপালের সাথে বিশ্ব অর্থনৈতিক মন্দা, সবগুলো একসাথে আমাদের সামনে চলে আসছে। এই এতগুলো বিষয়কে একসাথে নিয়ে পৃথিবীর এই বড় চ্যালেঞ্জ উত্তরণের জন্য একসাথে কাজ করা প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সারা দেশের জনগণকে আহ্বান জানাবেন একসাথে কাজ করার জন্য, এবং বিশ্বের যে যে দেশে বাংলাদেশিরা আছে তাদেরকে আহ্বান জানাবেন। প্রয়োজনে আপনি 3টি নাম্বারের একটি হটলাইন এবং একটি ইমেল অ্যাড্রেস সমস্ত নিউজ চ্যানেলের মাধ্যমে দিয়ে দিন, যেখানে লোকজন গুরুত্ব অনুযায়ী আপনাকে নোটিশ করবে এবং 24 আওয়ার তারা আপনার কাছে রিস্ক করতে পারবে। কারণ বাংলাদেশে কোনো কিছু হতে হলে আপনাকে দরকার হয় এখন। আপনার বাইরে কোনো কিছু সম্ভব না এখন। এটি যে আপনার চরম শত্রু, সেও স্বীকার করবে। সুতরাং আপনাকে এটা নেতৃত্ব নিতে হবে, এবং সেই সাথে বেয়াদবি নেবেন না, ভুল বুঝবেন না। আপনাকে প্রস্তুতি নিতে হবে 15ই জুনের জন্য। 15ই জুন পর্যন্ত এমন একটা সিচুয়েশন আমাদের তৈরি হতে পারে, যেটির দায় কারো নয়, বাট যেটি আমাদের যত ভয়ঙ্করই হোক না কেন, সেটি যেন আমরা একসাথে মোকাবিলা করতে পারি, সেটার চেষ্টা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, পৃথিবীর অনেক দেশ মসজিদে নামাজ পড়া বন্ধ করেছে। আমাদের দেশের যারা বড় বড় আলেম বুজুর্গ আছেন, আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন।
আমি কোনো আলেম বা বুজুর্গ নয়, তারা ঠিক করেছে ভুল করেছে এটি বলার দায় আমার নয়, আমি পারি না এটা বলতে। এটা যার যে জব, যার যে কাজ, যার যে শিক্ষা, যার যে জ্ঞান, তার সেটা বলা উচিত। আমি মনে করি আলেমদের উচিত যথাযথ সিদ্ধান্ত নেওয়া, এবং যে সিদ্ধান্ত আমাদেরকে আরও বেশি ক্ষতিগ্রস্ত করবে না সেটা করা। এটি বলার কোনো প্রয়োজন নেই যে আমি একজন পাক্কা মুসলিম, আমাকে করোনা ধরবে না, আমি ভীষণ শক্তিশালী, আমাকে করোনা ধরবে না, এটি বলবেন না। এটি আল্লাহর সাথে অনেকটা পাল্লা দেওয়ার মতো, এটি ভয়ঙ্কর। এটি আমরা যেন কেউ না বলি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আবার বলছি, ইনডোর স্টেডিয়াম, কমিউনিটি সেন্টার, রিসোর্ট, শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো জনবসতির বাইরে আছে, আপনি আপনার বিভিন্ন ডিপার্টমেন্টকে নির্দেশ দিন এবং সেনাবাহিনীকে নির্দেশ দিন দয়া করে সেগুলোকে যেন তৈরি করা হয় আগামীর জন্য। আজকে লাগছে না, লাগবে। রাজধানীর 2-3টি হাসপাতালকে সাধারণ চিকিৎসার জন্য রেখে সবগুলো হাসপাতাল এবং ক্লিনিককে ওপেন করে দিন করোনার জন্য, যেন করোনা তারা নিতে বাধ্য থাকে। 5টি হাসপাতাল এই মুহূর্তে এনাফ নয়, এটা আরও 15 দিন পর, 20 দিন পর বোঝা যাবে। বাট সত্যি কথা, আমাদের সমস্ত হাসপাতালগুলোকে তৈরি করতে হবে। চায়নার সাথে যেসব ব্যবসায়ীরা রিলেটেড আছেন তাদেরকে আহ্বান করুন তারা যেন করোনার কিট, করোনার টেস্টিং কিট এবং করোনা রিলেটেড যে জিনিসগুলো বেশি বেশি আমদানি করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি শুল্ক এবং সব ধরনের যে ট্যাক্স আছে সেগুলো মওকুফের ব্যবস্থা করেছেন, আমদানি পারমিশন দিয়েছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। বাট আমরা চাচ্ছি যে এটা আরও বেশি আমদানি হোক, যাতে বেশি বেশি মানুষকে টেস্ট করা যায়। অন্ততপক্ষে এই মুহূর্তে যদি আমাদের কাছে টেস্টিং কিট থাকে, আপনি নির্দেশ দিন প্রত্যেকটা বস্তি থেকে ন্যূনতম 100 জনের করে টেস্ট করা হোক। আমি জানি না, অত্যন্ত বিজ্ঞ একজন নারী, যাকে আমি ব্যক্তিগতভাবে যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা করি, আমার বড় বোনের মতো। ওনার হাজব্যান্ডকে আমি চিনতাম, খুব ভালোভাবে চিনতাম, এবং উনি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি ছিলেন। আজকের বিজিএম এর প্রেসিডেন্ট রুবামান আপা, আপনাকে বলছি, গার্মেন্টসগুলো খোলা কি খুব জরুরি ছিল? কেন করলেন? ওদেরকে পাঠালেন গ্রামে, ওরা গেল। হ্যাঁ, ওরা যদি কেউ একজন ক্যারিয়ার হয়ে থাকে, ওরা তো গ্রামে দিয়ে এসছে, এখন আবার পাগলের মতো পায়ে হেঁটে মানুষজন ঢাকায় আসছে, আপনি কালকে গার্মেন্টসগুলো খুলবেন? পৃথিবীর কোন দেশের শপিং মল খোলা আছে বলুন? শপিং মলগুলোতে যদি বিক্রি না হয় তাহলে আপনার গার্মেন্টসগুলো চলবে কোথায়? এই আইটেমগুলো যাবে কোথায়? মাননীয় প্রধানমন্ত্রী, এ ব্যাপারে আপনার হস্তক্ষেপ কামনা করছি। মা, প্লিজ, এটি ভুল সিদ্ধান্ত হচ্ছে মনে হয়। আপনার এক্সপার্টদের নিয়ে বসুন এবং তাদেরকে জিজ্ঞেস করুন আদতে এটার দরকার ছিল কিনা। এটা হোমজিক্যাল একটা ডিসিশন হচ্ছে এবং এই গার্মেন্টস ব্যবসায়ীগুলো ক্ষতিগ্রস্ত হবে। আমার সাধারণ জ্ঞানে আমি বুঝতে পারি যে যারা এখন উৎপাদন করবে, এই উৎপাদন তারা বিক্রি করতে পারবে না। কন্টিনিউয়াসলি বিক্রি বন্ধ, সারা পৃথিবীর বড় বড় শপিং মলগুলো বন্ধ রয়েছে। আমার যদি জামা আমি না কিনি, একটা দীর্ঘ সময় যদি বন্ধ থাকে, একসাথে আমি অনেকগুলো কিনে ফেলবো না। যেভাবেই হোক ভুল বোঝানো হচ্ছে, ভুল সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং এই কারণে গার্মেন্টসগুলোকে খুলে দেওয়া হচ্ছে। আমি আপনার কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনি এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। আমাকে অনেকেই টেক্সট করেছেন, বাড়িওয়ালারা যারা ট্যাক্স মওকুফের জন্য এবং ভাড়াটিয়ারা ভাড়া মওকুফের জন্য। এটি একটি ত্রিপাক্ষিক বিষয়, সরকার, বাড়িওয়ালা এবং ভাড়াটিয়া। সবচেয়ে বড় বিষয় যেটি, সেটি হলো মানবিক বিষয়। রাষ্ট্রের এই পরিমাণ ক্যাপাসিটি আছে বলে আমি বিশ্বাস করি না যে আমাদের দেশের সমস্ত জনগণকে 2 মাসের বাড়ি ভাড়া দিয়ে দিবে। আমি রাষ্ট্রের কোনো কেউ না, তারপরও আমার মনে হয় এটি যৌক্তিক যে বাড়ি ভাড়া দেওয়ার ক্ষমতা নেই। বাট সরকার ইচ্ছে করলে ট্যাক্স মওকুফ করতে পারে এবং ওইটা একটা শর্তের মধ্যে হতে পারে, যে শর্তে থাকবে যে বাড়িওয়ালারা বাড়ি ভাড়া 2 মাস নেয়নি তাদের ট্যাক্স পে করতে হবে না। এইরকম কিছু টেকনিক্যাল লোকদের নিয়ে করা যায় কিনা মাননীয় প্রধানমন্ত্রী, আপনি চিন্তা করে দেখবেন। আমাদের ছোট্ট দেশে 18 কোটি মানুষ, আমরা যদি একসাথে হই, আমরা যদি বিশ্বাস করি যে এই বিপদ আমরা একসাথে রুখে দিতে পারবো,
আমরা যদি আত্মপ্রত্যয়ী হই, আমরা যদি নিজেদের প্রতি আস্থাশীল হই, তাহলে আমরা এই বিপদকে অনেক ক্ষয়ক্ষতির পরেও উত্তরণ করতে পারব। কিন্তু যদি আমরা সেটি করতে ব্যর্থ হই, তাহলে আমাদের সামনে একটা ভয়ঙ্কর বাজে সময় অপেক্ষা করবে, যেটি সারা বিশ্বের জন্য অপেক্ষা করছে, সেটি আমাদের জন্য অপেক্ষা করবে। আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ সকলে মিলে এই সমস্যাকে উত্তরণ করতে চেষ্টা করব এবং আগামীতে যে সময় আসছে সে সময়ে আমরা নিশ্চয়ই আমাদের যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনের চেষ্টা করব। মনে রাখবেন, একজন বয়োবৃদ্ধ পঙ্গু ভিখারিরও কিছু করার আছে, তারও দেশের জন্য কিছু দেওয়ার আছে। যদি আপনি তাকে দেওয়ার মানসিকতা নিয়ে দেখতে পারেন, সেও সাহস দিতে পারে, সেও বাঁচার অনুপ্রেরণা দিতে পারে। আপনি পারবেন না, আমি পারবো না। সেও দেশকে ভালোবাসার কথা বলতে পারে। সে ভিখারি হতে পারে, তারও বুদ্ধিভিত্তিক চেতনা আছে, বুকে ভালোবাসা আছে। আমাদের 18 কোটি মানুষের সে ভালোবাসা, সে প্রত্যয়, সে বুদ্ধিভিত্তিক চেতনা একসাথে করে আমাদেরকে আগাতে হবে। আমি বিশ্বাস করি বর্তমান সময়টা খুব বাজে সময়, কিন্তু এটি প্রারম্ভ মাত্র। আজকে জাতিসংঘ বলছে, WHO বলছে যে বাংলাদেশে 20 লাখ লোক মারা যাবে। এটি সত্য না মিথ্যা, এটির পক্ষে বা বিপক্ষে কোনো কথা বলার প্রয়োজন নেই মাননীয় মন্ত্রীরা, কারণ আপনি এটার জন্য দায়ী না। সুতরাং আপনি কেন এটাকে নিয়ে বার্গেনিং করতে যাবেন? এটি হতে পারে আরো বেশি, মানুষকে প্রস্তুতি নিতে বলেন। আপনি কেন আপনার উপর দায়িত্বটা নিচ্ছেন? আমি মনে করি বেয়াদবি নেবেন না, এটা আপনাদের নির্বুদ্ধিতা। আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, এটা আপনাদের নির্বুদ্ধিতা। আপনারা নিজেদের ঘাড়ে বিষয়টাকে নিচ্ছেন, এটা নিজস্ব ঘাড়ে নেওয়ার বিষয় নয়। আপনারা এটার জন্য দায়ী না, শুধু শুধু আপনারা নিজেদের ঘাড়ে নিচ্ছেন কেন? জনগণকে বুঝতে দিন যে সত্যিকারের আক্রান্ত এতজন, মারা গেছে এতজন, মারা যেতে পারে এতজন, এটা বেড়ে যেতে পারে জাতিসংঘের চেয়েও এত গুণ বেশি যদি আপনারা সতর্ক না হন। করোনা হবে এটা কি আপনারা জানতেন? কেউ জানতো? কেউ জানতো না। সুতরাং এখানে 20 কোটি টেস্টিং কিট থাকার কথা না, 30 কোটি টেস্টিং কিট থাকার কথা না। যদি আমি প্রত্যেকজনকে টেস্ট করি এবং কাউকে কাউকে 2বার 3বার টেস্ট করি, তাহলে আমার 18 কোটি, 20 কোটি, 22 কোটি টেস্টিং কিট দরকার। কি করে এটা থাকবে? এটা তো আগের রোগ না, এটার জন্য আপনাকে প্রস্তুত থাকার কথা না। আপনি কেন দায়িত্ব নিচ্ছেন? বরং এখন পরিকল্পনা করুন, এখন ওপেন করে দিন, জনগণের ভাষায় কথা বলুন। এতে করে জনগণের শ্রদ্ধা পাওয়া যাবে। আপনারা অনেক বড় রাজনীতিবিদ, আপনারা অনেক বড় নেতা, বাট এই জায়গাগুলোতে বোধহয় আপনাদের পরিকল্পনায় পরিবর্তন আনা মিনতি করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দোয়া করবেন, সারা দেশবাসী আপনার সুচিন্তিত সিদ্ধান্তগুলোর অপেক্ষা করছে। বিশেষ করে গার্মেন্টসের ব্যাপারে আশা করি আগামীকাল যে তারা ওপেন করার সিদ্ধান্ত নিচ্ছে এবং আপনি সকাল 9টায় যে বক্তব্য দিবেন, সেখানে আপনার সুনির্দিষ্ট নির্দেশনা পাব। বাংলাদেশের আপামর জনসাধারণকে বলছি, প্লিজ ধৈর্য হারা হবেন না, প্রোপাগান্ডায় জড়াবেন না, ভ্রাতৃত্ব বজায় রাখুন, নিজে খেলে অন্যকে খেতে সাহায্য করুন। গরিব মানুষ যেন মারা না যায়। আমাদের দেশের দিন আনে দিন খায় মানুষের সংখ্যা অনেক বেশি। এই দিন আনে দিন খায় মানুষগুলো অনেক কষ্টে আছে, আর মধ্যবিত্তের কষ্ট কেউ দেখতে পায় না, তারা আড়াল করে নিজেদেরকে। যত কষ্ট হোক, দরকার হলে না খেয়ে মরে যাবে, তবুও কাউকে গিয়ে হাত পাতবে না, হাত পাততে পারে না তারা। তাদের দিকে আমরা খেয়াল করার চেষ্টা করি। নিজে বাঁচবো, সবাইকে নিয়ে বাঁচবো। সবার জন্য শুভকামনা। ইনশাআল্লাহ আগামী শনিবার রাত 8টায় আবারও দেখা হবে।
সে পর্যন্ত দোয়া করবেন। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবারও কথা হবে। সবাই ভালো থাকবেন, শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।